নমস্কার। ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। ভারত বাংলাদেশ গত 2024 সালের আগস্ট মাসের আগে যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ধীরে ধীরে অবনতি ঘটেছে, সম্পর্কে চিড় ধরেছে, বিশেষত শিক্ষা, সংস্কৃতি এবং স্বাস্থ্য, এই তিনটি বিষয় যেটা বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। এবং এপার বাংলা সঙ্গে যে সাংস্কৃতিক বিনিময়, বা ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষার যে বিনিময়, কোথাও যেন একটা এই সম্পর্কের চির ধরার কারণে সেটা ক্রমশ অবনতি ঘটেছে। কি হবে? এই সংস্কৃতি থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য শুধু নয়, মানে অনেক কিছু এর সঙ্গে জড়িয়ে আছে। যে যদি আমরা দেখি যে আহ সংস্কৃতি যদি দেখি, সেখানে সঙ্গীত, নাটক থেকে শুরু করে আমাদের সাহিত্য, এই যে পুরো বিষয়গুলো সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমাদের এপার বাংলার একটা আত্মিক সম্পর্ক জড়িয়েছিল। গত জুলাই মাসে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন 5ই আগস্ট হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে, এবং শেখ হাসিনা এদেশে এসে আশ্রয় নেন। এখন এই পরিপ্রেক্ষিতে বা এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক আদৌ কি আর কোনোদিন ঠিক হবে? আজকে এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন পবিত্র সরকার, আজকে আমাদের সঙ্গে আছেন। পবিত্রদা, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। ধন্যবাদ। আপনি গত জুলাই মাসে আপনি বাংলাদেশে ছিলেন, এবং তখন বাংলাদেশে এই ছাত্র আন্দোলন একটা অন্য মাত্রা নিয়েছিল। আপনি একটি অনুষ্ঠানের আমন্ত্রণে গেছিলেন, সেখান থেকে আপনাকে ফিরে আসতে হয়। এই পরিপ্রেক্ষিতে তারপরে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের সঙ্গে ভারতের, এবং এপার বাংলা অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গের বাংলার মানুষের সঙ্গে, দুই বাংলার মানুষের সঙ্গে যে একটা আত্মিক সম্পর্ক ছিল, যে একটা সাংস্কৃতিক সম্পর্ক ছিল, যে একটা আহ আহ, শিক্ষা নিয়ে একটা সম্পর্ক ছিল, যে এই পুরো সম্পর্ক তলানিতে ঠেকছে। এ বিষয়ে আপনি কি মনে করছেন আগামী দিনে এই সম্পর্ক কিভাবে তার মেরামত হবে? কি বলবেন আপনি? না, দেখো, আমার জন্ম তো ওই বাংলাতেই। হুম। আমি তারপরে ভারতের উদ্বাস্তু হয়ে এসে ভারতের নাগরিক হয়ে যাই। তা অনেক পরে, আহ, প্রাপ্তবয়স্ক হওয়ারও অনেক পরে বলা যায়, বাংলাদেশের সঙ্গে আমার নতুন যোগাযোগ তৈরি হয়, মূলত একাডেমিক যোগাযোগ, বিদ্যায়তনিক যোগাযোগ। আহ, এবং প্রচুর বন্ধু, আত্মীয় স্বজনও আছে আমার বাংলাদেশে, এখনো আছে। প্রচুর বন্ধু তৈরি হয়, শুভানুধ্যায়ী তৈরি হয় তাদেরই আমন্ত্রণে। এমনকি ওখানকার বাংলা একাডেমির সঙ্গে আমি একটা প্রজেক্টও করি। 3 বছর একসঙ্গে গিয়ে ওখানে একটা বাংলা ব্যাকরণ সম্পাদনা করি। তা বই হয়ে বেরিয়েছে ওখানে হুম। এখন। তাছাড়া নানা রকম সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে আমার যোগাযোগ হয়, উদীচী বা ছায়ানট এদের সঙ্গে যোগাযোগ হয়, যাই, তাদের সঙ্গে দেখা হয়, তারাও আসতেন। এই সময়টা বাংলাদেশ হওয়ার সময় থেকে এই 5ই আগস্টের আগে পর্যন্ত আমি বলবো, আমি জুলাইয়ে গিয়েছিলাম, হুম। যে যোগাযোগগুলো ছিল, একটা তো বৈষয়িক রাজনৈতিক যোগাযোগ ছিলই, অর্থনৈতিক রাজনৈতিক যোগাযোগ ছিলই, সেটা আমি বলবো না, সেটা অন্যরা অনেক বেশি জানেন। কিন্তু সাংস্কৃতিক যোগাযোগের ব্যাপারটা প্রথমত, আহ, আমি সংস্কৃতির মধ্যে এটাকেও ধরছি যে আহ, স্বাস্থ্য সেবার জন্যে বাংলাদেশের মানুষেরা হাজারে হাজারে আসতেন, একদম। এখানকার চিকিৎসা নিয়ে ফিরে যেতেন। 2 নম্বর হচ্ছে শিক্ষা ক্ষেত্রে যোগাযোগ। বাংলাদেশ থেকে ছাত্রছাত্রী প্রচুর আসতো, যেমন আমাদের রবীন্দ্র ভারতীতে আসতো, বিশ্বভারতীতে আসতো। এখান থেকে উঁচু ডিগ্রি নিয়ে, কখনো পিএইচডি নিয়ে ফিরে যেত। তাতেই ছিল নানা রকম সেমিনারে যাতায়াত।
সেটা একটা যোগাযোগ ছিল। অধ্যাপকেরা আসতেন, আমাদের অধ্যাপকেরা যেতেন। তারপরে ছিল গায়ক গায়িকারা আসবে, একদম। চিত্রশিল্পীরা আসবে, ওয়ার্কশপ করতে আসবে। তারপরে নাটকের দল বা হুম। নাটকের দলের ব্যক্তিরা, তারা যাবে, নাটক নিয়ে যাবে, আবার বক্তৃতা দিতে যাবে। এবং তারা আসবেন, ওখান থেকে এসছেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু যেমন এসছেন, রামেন্দ্র মজুমদার যেমন এসছেন। এই একটা নানান চিত্রতা খাতে। একটা বিষয়, বাংলা ছবি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো এই এই যাতায়াতটা হঠাৎ দেখা গেল যে 5ই আগস্টের পর থেকে বন্ধ হয়ে গেলই প্রায় বলতে হয়। মানে এখন ভিসা টিসাও না, শুনেছি নানা রকম নিয়ম হয়েছে, ভিসা পাওয়া যাচ্ছে না, হুম। যাতায়াতটা বন্ধ হয়েছে। সাম্প্রতিক একটা উদাহরণ আমরা দেখলাম, বাংলাদেশ বইমেলা, এই কলকাতা বইমেলাতে বাংলাদেশের যোগ দেওয়া সম্বন্ধে। না, শুধু তাই না, এখন আমাদের যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা কলকাতা চলচ্চিত্র উৎসব, আন্তর্জাতিক হ্যাঁ, চলচ্চিত্র উৎসব, সেখানেও বাংলাদেশ অংশগ্রহণ করেনি। হ্যাঁ, 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 না এর আগেও যেমন বাংলা প্রচুর ছিল। হুম। আমরা সেদিনই দেখলাম শ্যাম বেনেগালের শেখ মুজিবের উপর ছবিটি, এই জুলাইয়েই দেখলাম, গত জুলাইয়েই দেখলাম। কিন্তু কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ আসেনি। এটা আমার খেয়ালে ছিল না নিশ্চয়ই। আর এই বইমেলাতে বাংলাদেশ আসতে পারলো না। আমি শুনেছি ভারত সরকারই নাকি নিরুৎসাহ করেছে, কারণ তারা যদি কোনো আক্রমণ হয় তাদের ওপর, তার নিরাপত্তার ঝুঁকি নিতে পারবে না, এরকম নাকি তাদের বলা হয়েছে। এটা আমাকে ত্রিদীপ চট্টোপাধ্যায় বললেন, এর গিল্ডে। আচ্ছা। তো এইটা শুরু হয়েছে। হুম। কিন্তু এখন ওদিক থেকেও যে আমন্ত্রণ আসবে এবং এখানকার লোকে যাবে, তার পথটাও বন্ধ হয়ে গেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। দুর্ভাগ্যজনক এই অর্থে, আমি লেখাপড়ার ব্যাপারটা বলতে পারি যে ছাত্রছাত্রীরা আসতো এখানে সেটা যদি বন্ধ হয়ে যায়, এবং বাংলাদেশের বইগুলো যদি আমরা না পাই, না পাই, হ্যাঁ। মানে আহ, বিশেষ করে বাংলাদেশ কেন, পূর্ব পাকিস্তানের সময় থেকেই বাংলাদেশের একদল প্রগতিশীল বুদ্ধিজীবী, তারা নানা রকম বই লিখছিলেন। আলোচনার বই যেমন, তেমনি সৃষ্টিশীল সাহিত্য, অসাধারণ সাহিত্য, সেখানকার কবিরা, সেখানকার লেখকেরা, কথা সাহিত্যিক, গল্পকারের, ধরো যা আখতারুজ্জামান ইলিয়াস বা সৈয়দ ওয়ালিউল্লাহ মারা গেছেন অনেকদিন আগে। হুম। কিন্তু এই সেলিনা হোসেন, এই হরিশঙ্কর জলদাস, এই সব লেখকদের লেখা এখানে খুবই আগ্রহ সৃষ্টি করেছে। কবিদের আম, আহ, লেখা আগ্রহ সৃষ্টি করেছে। এবং এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সাহিত্য একটা অতিরিক্ত পাঠ হিসেবে, এমএ পর্যায়ে অতিরিক্ত স্পেশাল পেপার হিসেবে সেখানে গৃহীত হয়েছে। সেখানে বাংলাদেশের বই যদি না আসে, তাহলে এটা খুব দুর্ভাগ্যের একটা ব্যাপার হবে। যদিও মানে তথাকথিত অগাস্ট বিপ্লবের আগেই বাংলাদেশের বেশ কিছু প্রকাশক, তারা কলকাতায় কিন্তু শাখা খুলতে এগিয়ে এসেছিলেন। যেমন আহ, কথা প্রকাশ একটি, বিদ্যা প্রকাশ একটি, পাঞ্জেরি একটি, এরা এসেছিলেন। আমি জানি না এদের অবস্থানটা এখন কি হবে, তারা পারবেন শাখা রাখতে, না তাদের প্রত্যাহার করে নিয়ে চলে যেতে বলা হবে, আমি জানি না। এটা জানা দরকার। তো আর বাংলাদেশের বইও কিছু কিছু আসতো, সেগুলো এখন কিভাবে আসবে আমি জানি না। পশ্চিমবঙ্গের বইয়ের, পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের একটা বাজার ছিল, সেটা কি হবে আমি জানি না। আবার ভারতীয় সিরিয়ালগুলো খুব বাংলাদেশের চলতো। লোকেরা দেখে, দেখ। চলতো। হিন্দি হিন্দি হুম। সিরিয়ালগুলো, সেগুলো এখন চলবে কিনা আমি জানি না। অর্থাৎ তারও একটা চাহিদা ছিল এবং বাংলাদেশের মানুষেরা সেগুলো খুব উপভোগ করতেন। আর তারপরে দেখলাম এই যে কয়েকজনের ধীবর জেলে, তারা গেলেন, তাদের নাকি আহ, মানে মার দেওয়া হয়েছে, আবার সেটা আবার বাংলাদেশ থেকে অস্বীকার করা হলো। বাংলাদেশের যে বিশেষভাবে তাদের আতিথ্যের স্বাদ আমি জানি, তারা ভয়ঙ্কর অতিথি পরায়ণ জাতি। তারা কিভাবে ধীবরদের সঙ্গে ব্যবহার করেছেন সেটা ভাবতে একটু অবাক লাগলো। যাই হোক, ব্যাপারটা
যেহেতু এখনো বিতর্কমূলক, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু এই যে নানান ধরনের যোগাযোগ, সাহিত্যিক যোগাযোগ, সাংস্কৃতিক যোগাযোগ, বিদ্যাগত যোগাযোগ, চিকিৎসার ক্ষেত্রে যোগাযোগ, তারা চিকিৎসা করতে সেগুলোকে বাজার করে যেতেন হুম। এখান থেকে, নিউ মার্কেট থেকে জিনিসপত্র। এই যোগাযোগগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার হবে দুই দেশের পক্ষেই। এবং আমি মনে করি না যে বাংলাদেশ বা ভারত দুইয়ের পক্ষেই এইটা খুব একটা মানে ইতিবাচক ব্যাপার যে বাংলাদেশের ভারতের সঙ্গে একটা একটা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা, বা ভারত বিদ্বেষ নিয়ে বাংলাদেশের দীর্ঘদিন মানে বেঁচে থাকবে, এইটা ভাবলে আমার কিরকম লাগে। সত্যি সত্যি তারা ভাবছে যে পাকিস্তান তাদের সাহায্য করতে পারবে, সত্যি সত্যি তারা ভাবছে যে অন্যান্য দেশ এই প্রতিবেশী বিশেষত ভারতকে উপেক্ষা বিশেষত করে। মানে পাকিস্তানের সঙ্গে যতই বন্ধুত্ব হোক, কিন্তু বাংলাদেশের যে ভাষা, সেই ভাষা তো বাংলা। আর আমাদের ভাষা বাংলায় বাংলা, কিন্তু আমার তো ভয় হচ্ছে এখন বাংলা ভাষাটাকে তারা আবার বদলাতে চেষ্টা করবে। অর্থাৎ একদম, হ্যাঁ। যেমন দেখা গেছে পূর্ব পাকিস্তান পর্যায়ে একটা মুসলমানি বাংলার চেহারা দেওয়ার চেষ্টা হচ্ছিল, সংস্কৃত শব্দগুলোকে বাদ দিয়ে হুম। আরবি ফার্সি শব্দ বাংলায় আছে, সেগুলো থাকবে, হুম। যেগুলো আমরা সবাই ব্যবহার করি সেগুলো থাকবে। অর্থাৎ আপনি কিন্তু বলছেন যে মানে এই যে বাংলার যে সংস্কৃত যে শব্দগুলো সেটাকে বাদ দিয়ে এই আরবি হ্যাঁ, ফার্সিটাকে নিয়ে এসে একটা নতুন হ্যাঁ, বাংলা নতুন বাংলা, সেটা ওটা সৃষ্টি ওটা সৃষ্টি ইসলাম করতে চাইছে আগে পূর্ব বাংলাদেশ। পূর্ব পাকিস্তান পর্যায়ে ওটাকে ইসলামী বাংলা বলা হতো বা হ্যাঁ। মুসলমানি বাংলা বলা হতো। এখন তারা কি নতুন নাম দেবেন আমি জানি না। হ্যাঁ, আহ, আপনি হয়তো আপনি এটা একটা হবে। গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইসলামী বাংলা যে কথাটা বললেন। অনেকের মুখে এটাও শোনা যাচ্ছে যে বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে ইসলামিক বাংলা এরকম কিছু একটা নাম হওয়ার সম্ভাবনা আছে। মানে সেখানকার হতে এখন পারে যারা। যদি মৌলবাদীদের হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা থাকে, তাহলে হতে পারে যে আবার রবীন্দ্রনাথকে বাদ দেওয়া হবে হুম। বাংলাদেশের পাঠ্য তালিকা থেকে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র বা ভারতীয় লেখকদের লেখা বাদ দেওয়া হবে। এই সম্ভাবনাগুলো যদি মৌলবাদীদের হাতে বাংলাদেশ চলে যায়, তাহলে এরকম হবে। এখানে এই আরেকটা ভয়টা। আরেকটা জিনিস আমি আপনার থেকে জানতে চাইবো, যেটা মানে খুব ইন্টারেস্টিং বিষয়। যে বলা হচ্ছে যে কেন রবীন্দ্রনাথ বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানে তৈরি করেছেন, তার গান কেন না হবে জাতীয় সঙ্গীত, কেন নজরুল ইসলামের নয়? কিন্তু এই নজরুল তো এই দেশেরই তার জন্ম। আমরা জানি যে চুরুলিয়াতে তার হ্যাঁ, জন্ম। নজরুল হ্যাঁ। একেবারেই তো পশ্চিমবঙ্গীয় এবং ভারতীয়, বর্ধমানের ছেলে, হ্যাঁ। চুরুলিয়ার ছেলে। তো নজরুল কি, আর নজরুল সম্বন্ধে মুসলমানদের প্রচুর সমালোচনা ছিল। হুম। কারণ নজরুল কীর্তন গান লিখেছেন, নজরুল শ্যামা সঙ্গীত লিখেছেন, নজরুল সম্বন্ধে খুব সমালোচনা মুসলমানদেরও ছিল। কিন্তু একদল, আমি বলবো অশিক্ষিত মানুষ, রবীন্দ্রনাথের বিরুদ্ধে নজরুলকে দাঁড় করিয়ে হ্যাঁ। নজরুলকে আহ, জাতীয় কবি হিসেবে জাতীয় কবি তারা একদম, হ্যাঁ। দেখাতে হুম। দেয়। এবং নানা বাংলাদেশের মানুষের এই এই অদ্ভুত ধরনের একটা বিশ্বাস প্রবণতা আমি দেখেছি। আবোল তাবোল নানা গুজব তারা বিশ্বাস করে। একদল প্রচার করেছিল যে রবীন্দ্রনাথ নজরুলকে বঞ্চিত করে নিজে নোবেল প্রাইজ নিয়েছেন। হ্যাঁ। হ্যাঁ। কিভাবে বঞ্চিত করলেন? আর হুম। নজরুলের তখন বছর 13 বয়স, 13 বছর, হুম। 1899 জন্ম, 14 বছর বয়স তার। তখন নজরুল নোবেল প্রাইজ কিভাবে পেতেন, এই সমস্ত ব্যাখ্যা কোথাও নেই। মানে অদ্ভুত ধরনের একটা নির্বোধ গুজব ছড়ানো হয় এবং অনেক লোকে সেটা বিশ্বাস করে। যেমন আমি আহ, একজন ট্যাক্সি ড্রাইভারের কাছে শুনেছিলাম যে শেখ মুজিব খুলনার অনেক জমি ভারতকে দিয়ে গেছেন, বা বাংলাদেশের অনেক সোনা হুম। ভারতকে দিয়ে ভারতে দিয়ে গেছেন। গেছে। বা আমি যখন ছিলাম এই জুলাই মাসে, হুম। আগস্টে না জুলাই মাসে, আচ্ছা, বুঝলাম। তখন একটা গুজব শুনছিলাম। হুম। মানে আমাকে যারা আশ্রয় দিয়েছিলেন তারাই বললেন আমাকে, যে তারা বলছে চলছে যে রাস্তার মোড়ে মোড়ে যে পুলিশগুলোকে দেখা যাচ্ছে বাংলাদেশে, ঢাকা, তারা নাকি সব ছদ্মবেশী ভারতীয় সৈন্য। তখন জিজ্ঞেস করা হলো কিভাবে বুঝলে? ও আমরা দেখাই বুঝতে পারি। যে এই রকম অদ্ভুত ধরনের বিশ্বাস প্রবণতা, মানে একেবারে ছেলে মানুষই বিশ্বাস প্রবণতা কিছু কিছু মানুষের আছে, আমি দেখেছি।
একদম। তো ওরা শেষ করব, কিন্তু পবিত্রদা এইখান থেকেই বলছি যে যে মানে চিটটা লেগেছে, সেই চিটটা কি মনে হয় যে আর জোড়া লাগবে, বা বাংলাদেশ কি ইসলাম? আমি আমি তো ভরসা হারাই না, এই এই বুড়ো বয়সেও যেভাবে বেঁচেছি, আমার আশা করতে ইচ্ছে করে, কারণ বাংলাদেশে এখনো একটা শক্তি আছে, প্রগতিশীল শক্তি আছে। এবং এটাও লক্ষ্য করবে, আমি যে বলছি যে হিন্দুদের উপর অত্যাচার নিশ্চয়ই কোথাও কোথাও হয়েছে, আবার মধ্যবিত্ত শহরের হিন্দুরা কিন্তু মোটামুটি নিরাপদ আছে। এটা হ্যাঁ, একটা এটা এটা ঠিক ঘটনা। বলেছেন, কারণ এটা আমাদেরও কিছু ঘটনা। রিলেটিভ রয়েছেন, আত্মীয় রয়েছেন, যারা আমাদের শহরে আত্মীয়, থাকেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। চট্টগ্রামেই থাকেন, তারা কিন্তু হ্যাঁ। নিরাপদেই আছেন। এবং তারা, হ্যাঁ। এবং আমাদের যে গ্রাম এখনো রয়েছে, হ্যাঁ। তো সেখানে হ্যাঁ। কিন্তু তাদের মন্দির থেকে শুরু করে সবই কিন্তু সুরক্ষিত। এবং ওখানের গ্রামের যারা মুসলমান ভাইরা, তারা তারাই বলছেন, রক্ষা করছেন, হ্যাঁ, হ্যাঁ। তারাই তারাই বলছেন কোনো চিন্তা নেই, আমরা হ্যাঁ। ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, আমাদের বাবা কাকারা তোমাদের বাবা কাকাদের সঙ্গে একসঙ্গে বন্ধুত্ব ছিল। হ্যাঁ, অতএব এটা হ্যাঁ। যেমন আমাদের দেশ, এটা আমাদের প্রত্যেকের দেশ, তোমাদেরও দেশ। তো মানুষ, মানে আপনি যেটা বললেন প্রগতিশীল মানুষ কিন্তু বাংলাদেশে এখনো আছে, বিশেষ করে হ্যাঁ। শিক্ষিত যে সম্প্রদায় বাংলাদেশে। হ্যাঁ। হুম। হ্যাঁ। না, শিক্ষিত আমি এইভাবে করতে পারছি না, শিক্ষিত আমার নিরক্ষর মানুষ তারাও অনেক সময় আচ্ছা, গ্রামের প্রতিবেশীরা প্রতিবেশী, তারা হ্যাঁ। রক্ষা করতে এগিয়ে আসছেন। হুম। ফলে আমি আশা হারাতে চাই না। আমি আশা করব যে এই মৌলবাদীদের প্রভাব কমবে, কারণ ঢাকাতে অন্যত্র এর মধ্যেই আমি প্রতিবাদ, বিশাল বিশাল প্রতিবাদ হচ্ছে, রাস্তায় মিছিল বেরোচ্ছে। সিপিবি, কমিউনিস্ট পার্টি, তারাও মাঠে নেমেছে। এবং আমার মনে হয়, দেখা যাক, বাংলাদেশ তো খুব দ্রুত পরিবর্তিত হয়, কাজে এই পরিবর্তনের স্রোতে ভাসতে ভাসতে কোথায় যায় বাংলাদেশ, হয়তো আমরা 2-1 মাসের মধ্যেই লক্ষ্য করতে পারবো। কারণ একদম, আমাদেরও আশা যে, যে বাংলাদেশকে আমরা দেখেছি আমাদের ভাষা এক, হ্যাঁ, এবং সংস্কৃতিও প্রায়, বিশেষ করে আমাদের দুই হ্যাঁ। বাংলার যে সম্পর্ক, হ্যাঁ। সেটা তো হ্যাঁ। আছেই, সেই সঙ্গে ভারত আমাদের দেশের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক, তো সেই সম্পর্ক চির হয়তো কোনো কোনো মানুষের জন্য বা কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে হয়তো হচ্ছে, কিন্তু ষড়যন্ত্র করে তো বেশি দিন কিছু করা যায় না, সূত্রের পথে বাস্তবটাকে তো হবে, অস্বীকার করা যাবে না, যাবে না, যে একদম। দুই বন্ধুভাবে যদি দুটো দেশ বাঁচে, দুটো দেশেরই লাভ। একদম, একদম। হ্যাঁ, আমরাও শত্রুতা সেটাই চাই করলে যে আমরা, কোনো দেশের। হুম, হ্যাঁ। আমরাও আশা হারাচ্ছি না, আমরাও যে আশা করব খুব দ্রুতই হয়তো এটা সাময়িক, খুব দ্রুতই হয়তো আমাদের আবার সেই সৌহার্দ্য, সেই সংস্কৃতি, সেই শিক্ষা, স্বাস্থ্য, এই যে আদান প্রদান, এটা আবারও আমরা হয়তো ফিরিয়ে নিয়ে যেতে পারবো। কারণ এর শিকড় কিন্তু ভারত বাংলার যে সম্পর্ক গভীর, সে গভীর শিকড় উপড়ে ফেলা কিন্তু এত সহজ কাজ নয়। হ্যাঁ। ধন্যবাদ পবিত্রদা আপনাকে, ধন্যবাদ আপনাদেরও।